তিনি সেই পুজোর সঙ্গে যুক্ত থাকার কারণে এই বিল টিল গুলো জাল জোচ্চুরির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। দুর্নীতি করলে দুর্গতির আসেনি, সেই দুর্নীতির দুর্গতি নাশ করতে পারবে। এই ধর্মের পেছনে এত টাকা খরচ করা রাজ্যের জন্য কি কল্যাণ আছে আমি জানি না। ওনার এখন দায়িত্ব হয়ে গেছে কি উনি দুর্গাপুজোর চান্দা দেবে, ঠিক আছে, উনি দায়িত্ব হয়ে গেছে কি উনি মন্দির বানাবে। বিহার থেকেও আমরা পিছিয়ে যাচ্ছি দিন দিন শিক্ষা দিক থেকে, স্বাস্থ্যকে বাদই দিলাম, শিক্ষা কাঠামোটাকেও আমরা ভেঙে ফেলি। কি দিদি, টাকাটা তো আমরা দিয়েছি, আমরা জনগণ আপনাকে ট্যাক্সের মাধ্যমে টাকা দিয়েছিলাম। আমার টাকাটাকে নিয়ে কি করলেন আপনি? দুর্গাপুজোর নামে হই হুল্লোড় করার জন্য, হিন্দু ধর্মের হাওয়া তোলার জন্য টাকাগুলো নয়ছয় করলেন। সেটা দিয়ে কতগুলো স্কুল ঠিকঠাক করা যায়, কতগুলো হসপিটাল তৈরি করা যায়। ভারতের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কোনো শব্দ নেই। পুজো করো, আমি টাকা দেবো, মন্দির করে দিলাম, হজে যাবেন, হজের টাকা দেবো, ইমাম ভাতা দেবো, পুরোহিত ভাতা দেবো। তো জনগণের টাকা, এই আমার টাকা, আপনার টাকা, এই সরকারকে টেনে হিচড়ে আমি কেন কোর্টের কাঠগড়ায় দাঁড় করাবো না? তারাপীঠে যখন সুভাষ চক্রবর্তী চলে গিয়ে বলেন আমি আগে হিন্দু তারপরে কমিউনিস্ট, মোল্লা সাহেব যখন বলেন যে আমি আগে হজ করব তারপর আমি কমিউনিস্ট, আমাদের এই যে সৌরভ যে লড়াইটা করছে, আমরা সঙ্গে রয়েছি, এটা ও ঠিকই বলেছে। একটা দেশের শুধু না, সাংবিধানিক কাঠামোর উপর একটা বড় আঘাত আসতে চলেছে। সেই আঘাত যাতে না এসে ভেঙে না ফেলে, তার জন্যই আমাদের এই লড়াই। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমাজ ব্যবস্থা, যে সততা, সত্যবাদিতা, এই নিয়ে যে আমাদের এত বছর, হাজার হাজার বছর ধরে আমাদের যে সমাজ ব্যবস্থা যেভাবে বিবর্তিত হয়ে এসছে, সেখানে একটা অপরাধ প্রবণতা, ক্রিমিনালাইজেশন করা হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি সৎ, ব্যক্তিগতভাবে এখনো সৎ, তিনি হয়তো পুজোও করেন, তাতেও কোনো বিতর্ক নাই, তিনি সেই পুজোর সঙ্গে যুক্ত থাকার কারণে এই বিল টিল গুলো জাল জোচ্চুরির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। একদম। সে কারণে প্রত্যেকটি পুজো কমিটিকে বলছি, আপনারা আপনাদের পুজো আমরা ভাঙতে যাব না। আমরা যুক্তিবাদী, পুজো মানি না, কিন্তু আপনাদের পুজো কোনো যুক্তিবাদী কোনোদিন, আমি কথা দিতে পারি এখানে দাঁড়িয়ে, ভাঙতে যাবে না, মারতে যাবে না, কোনো জঙ্গিগিরি করবে না। কিন্তু আপনারা দুর্নীতি থেকে সরে আসুন। দুর্নীতি করলে দুর্গতির আসেনি, সেই দুর্নীতির দুর্গতি নাশ করতে পারবে না। আপনাদের দুর্গতি নাশিনীও পারবে না, কারণ আইন আছে, এছাড়াও আরো বড় জায়গা রয়েছে। তবে সৌরভ বাবুর যে ব্যক্তিত্ব কথা যদি আমি ধরি, কোর্টেও যদি ভালো করে বিচার করি, আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে, আমি হাই স্কুল দিয়ে গেলাম না, পুরুলিয়া, বাঁকুড়া, আদার্স, নদিয়া, বহু জায়গা আছে, যতগুলো ডিস্ট্রিক্ট আছে, সেখানে একটা কয়েকশো কোটি টাকা দিয়ে একটা মন্দির বানিয়েছে, মিউজিয়াম দাগিয়ে দিয়েছে। সেই মিউজিয়ামটা কাদের হাতে? সেই মিউজিয়ামটা ইসকনের হাতে। সেখানে দুর্গাপুজোতে পশ্চিমবঙ্গ সরকার 600 কোটি টাকা দিচ্ছে, তার বেশিও দিচ্ছে, ওটা বেশি হবে আরো, 400 বোধহয়, 400 বোধহয় বছর, যাই হোক 400 মনে হয়। আমি বুঝি না এই ধর্মের পেছনে এত টাকা খরচ করা রাজ্যের জন্য কি কল্যাণ আছে আমি জানি না। তবে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলে যে টয়লেট যেটা আছে কতখানি খারাপ অবস্থায়, এটা হয়তো পশ্চিমবঙ্গ সরকার জানে না। আর যদিও সরকারি স্কুলে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা পড়ে না, সরকারি স্কুলের মাহাত্ম্য তারা বুঝবে না আমার ধারণা, যারাকে বুঝিয়েও লাভও নেই, যারা তো প্রাইভেট স্কুলে পড়ে। আর পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে একেবারেই কাজ করতে ব্যর্থ হয়েছে। যে টাকা বছর বছরে মানে নষ্ট করছে, জলে দিচ্ছে, সে টাকা যদি আমাদের স্কুলগুলোতে যদি ব্যবহার হয়, ঠিক আছে, একটা সিসিটিভি ক্যামেরা নেই, প্রতিদিন কোনো না কোনো স্কুলে কোনো না কোনো অঘটন ঘটছে, কোন স্কুল ঠিকঠাক করে ফ্যানও নেই, ঠিক আছে, কোন স্কুল দিয়ে জল পড়ছে, আমার নিজের চোখে দেখা, আগের বছর পুরুলিয়ায় এই স্কুল দেখে এসেছি, খুবই খারাপ অবস্থা, জঙ্গলমহল। স্কুলগুলো দেখলে আর বলে লাভ নেই, তাবুঘাটি স্কুল চলছে, এরকম মাঝখানে এক দিদিমণির একটা স্কুলের ব্যাপার দেখেছিলাম, ওই নিয়ে অনলাইনে বিশাল ইয়ে হয়েছিল, পরবর্তীতে সেটা সামনি করে ডিএম টেম করে দেয়। তো পশ্চিমবঙ্গ সরকারের যে অধিকার আছে, সেই অধিকারটা ঠিকঠাক করে পালন করছে না। সে রীতিমতন চান্দা দিচ্ছে, অধিকার না, দায়িত্ব বলতে চাইছিস, দায়িত্ব।
না, সেটা দায়িত্ব থেকে মেনে হচ্ছে অধিকার। সরকারকে আমরা ভোট দিয়ে বসিয়েছি, আমার স্কুল চাকরি আমাদের যে মৌলিক যে বিষয়গুলো সেগুলোকে তিনি দায়িত্ব কেন, অধিকার এটা ওনার। দায়িত্ব কি মানে আমরা কি বুঝে দেবো, এটা ওনার অধিকারের মধ্যে পড়ে এটাকে ঠিক করার জন্য। কিন্তু ওনার এখন দায়িত্ব হয়ে গেছে কি, উনি দুর্গাপুজোর চাঁদা দেবে, ঠিক আছে, উনি দায়িত্ব হয়ে গেছে কি উনি মন্দির বানাবে, এই হচ্ছে ওনার দায়িত্ব হয়ে গেছে। ওনার অধিকারের যে জায়গাটা স্কুলগুলোকে ঠিক করতে হবে, প্রাইমারি স্কুলগুলোকে, হাই স্কুলগুলোকে। হাই স্কুলটাও ঠিক আছে, কিন্তু প্রাইমারি স্কুলগুলো যে ভয়ঙ্কর অবস্থা, মানে দিন দিন রীতিমতন প্রাইমারি স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর সেখানে কি হচ্ছে, প্রতিদিন এক একটা নতুন ক্লাবে দুর্গাপুজোর চান্দা ধান্দায় এক একটা ক্লাব গজিয়ে উঠছে। খুবই লজ্জার বিষয় দেখতে গেলে, একেবারেই লজ্জা, এর কোনো মানেই নেই রীতিমতন। আর যে মিউজিয়ামের কথা বলা হচ্ছে, সেই মিউজিয়াম কারা চালাচ্ছে, স্কুলরা চালাচ্ছে। কি দাসজন নামটা ভুলে যাচ্ছি, এটা নিয়ে মাঝে মারামারি হচ্ছে, ধাম কার হবে, উড়িষ্যার হবে নাকি দিঘার হবে। তো দায়িত্ব হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের রীতিমতন এই দুর্গাপুজো আর এই পুরী। আবার শুনছি দুর্গাপুরে নিয়ে কি একটা বানাবে, দুর্গা মন্দির না কি মন্দির বানাবে। মানে কোথায় যাচ্ছি আমরা রীতিমতন। বিহার থেকেও আমরা পিছিয়ে যাচ্ছি দিন দিন শিক্ষা দিক থেকে। স্বাস্থ্য তো বাদই দিলাম, শিক্ষা কাঠামোটাকেও আমরা ভেঙে ফেলছি যাই হোক, আজকের যে আলোচনাটা ছিল এই তোমার, সরকারের। সেটা হচ্ছে অনুদান সংক্রান্ত ব্যাপারে। খুব হ্যাঁ, কম সন্তোষ কথা বলো। বলেছে সন্তোষ, আমরা অনেক কথা বলেছি, সন্তোষ বিশেষভাবে কিছু বলেনি। আমি আশায় ছিলাম কি এই যে কোর্ট, সরকার, সংবিধান এবং আমরা যুক্তিবাদী জনগণ আজকে 4-5 জন এসে দাঁড়িয়েছে এখানে। তো বিষয়টা হলো আমাদের সংবিধানে যেখানে বলা হচ্ছে, যেখানে সৌমিনুদ্দা একটা উদাহরণ টেনেছিল কি রাষ্ট্রপতিকে কালো পতাকা দেখানো হলো, পুলিশ তুলে নিয়ে গেল লালবাজার লকআপে, বিনা অ্যারেস্টেই সবাইকে ছেড়ে দিল। কেন? রাষ্ট্রপতি সংবিধানের পদে বসে আছেন, তিনি সংবিধান বিরোধী কাজ করলে সেটা একজন সাধারণ মানুষ, একজন ভারতীয় নাগরিক হিসেবে তার প্রতিবাদ করার অধিকার আছে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মমতা সরকার বছরের পর বছর দুর্গাপুজো আসলেই তিনি ঢাকঢোল পিটিয়ে টাকা দেবো, কত দেবো, 10 লাখ করতে বলেছে, 10 লাখ, 10 থেকে শুরু হতে হতে উনি 1,10,000-এ চলে এলেন। আগামী বছর জানি না 5 লাখও হতে পারেন। এই যে সবাই দিদি বলে ডাকে, তো দিদির কাছে আমার একটা সোজা সাপটা প্রশ্ন কি, দিদি টাকাটা তো আমরা দিয়েছি, আমরা জনগণ আপনাকে ট্যাক্সের মাধ্যমে টাকা দিয়েছিলাম, কেন? আমাদের রাস্তাঘাট যেন ভালো হয়, স্কুল ভালো হবে, হসপিটালগুলো ভালো হবে, চিকিৎসা ব্যবস্থা ভালো হবে, তো মানুষ ভালো মতো শিক্ষা পাবে, শিক্ষিত হবে, উচ্চশিক্ষিত হবে, চাকরি পাবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো পাবে। কিন্তু সেটা না করে কি করলেন, আমার টাকাটাকে নিয়ে কি করলেন আপনি, দুর্গাপুজোর নামে হই হুল্লোড় করার জন্য, একটা হিন্দু ধর্মের হাওয়া তোলার জন্য টাকাগুলো নয়ছয় করলেন। টাকাটা 1 টাকা বা 2 টাকা নয়, প্রায় 400 কোটি টাকা, 400 কোটি টাকা। সেটা দিয়ে কতগুলো স্কুল ঠিকঠাক করা যায়, কতগুলো হসপিটাল তৈরি করা যায়, কতগুলো রাস্তা ঠিক করা যায়, সন্তোষ, যায় না? সন্তোষ, তোমাকে একটা কথা বলি, তুমি যে কথাটা বললে যে কি কি ঠিক করা যেত ওই পয়সা দিয়ে, তোমার মনে আছে কিনা জানি না, কোর্টের একটা রায় আছে, সেটাতে পরিষ্কার বলা আছে যে ভোটের সময় রাজনৈতিক নেতারা যা প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি যে রক্ষা করতেই হবে এরম কোনো মানে নেই। এটা কোর্টের রায় আছে, যার জন্য আমি ঘুরে ফিরে বারবারই বলছি, সংবিধানে এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষতার প্রকৃত স্পষ্ট সংজ্ঞা নেই। যার ফাঁক ফোকর দিয়ে এই কাজগুলো এখনো চলছে, আগামী দিনেও চলবে। আর যে সংশোধনী হয় মাঝে মাঝে, সেই 45তম সংশোধনীতেও কিন্তু প্রস্তাব রাখা হয়েছিল যে ধর্ম আর রাজনীতির সংমিশ্রণ যে হবে না, এবং কোনো টাকা পয়সা বা উপাসনা স্থলে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নেতারা ব্যবহার করতে পারবেন না, এটারও কিন্তু স্পষ্ট ইঙ্গিত কোন ধারাতে আমি তো খুঁজে পাইনি
কাশ্যপের যে বইটা আমার কাছে আছে তার মধ্যে আমি এরকম কোনো স্পষ্ট ইঙ্গিত পাইনি, বরঞ্চ কাশ্যপ এটা লিখেছেন যে এ ধরনের কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। এবং তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সবাইকেই বলি, আমরা যেটা একটু রাষ্ট্র নিয়ে একটু আগে বললেন যে এখানে কেন্দ্রীয় সরকার নয়, ঠিকই কথা বলেছেন, কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্রীয় মানে সেন্ট্রাল হিসেবে আমরা ব্যবহার করি সেটা নয়। ঠিক তেমনি ভারতের প্রধানমন্ত্রী, ভারত রাজ্যের মুখ্যমন্ত্রী, এরকমও কোনো শব্দ সংবিধানে নেই। কি আছে? অমুক রাজ্যের মন্ত্রিসভার প্রধান মানে মুখ্যমন্ত্রী। আবার রাষ্ট্রের ক্ষেত্রে বলা আছে যে কেন্দ্রে যে সরকারটা তৈরি হয়েছে তার যিনি মুখ্য তিনি প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কোনো শব্দ নেই। তার বড় প্রমাণ যেটা, যখন এরা শপথ নেন সেখানে কোথাও বলেন না যে আমি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই শপথ নিচ্ছি, বলে না। এটা আমাকে কিন্তু ধরিয়ে দিয়েছেন যিনি, তিনি একজন সায়েন্টিস্ট এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার, যিনি প্রথম বলেছিলেন যে অমর্ত্য সেন নোবেল পাননি। তার সঙ্গে আমার কথোপকথন একটা আছে, আমি সেখান থেকে জানতে পারলাম। অর্থাৎ আমাদেরও এখনো আইন সম্বন্ধে, পুলিশের কি অধিকার, নাগরিকের কি অধিকার, এ সম্বন্ধে অজ্ঞতা আমাদের থেকে গেছে। মানে আমাদের অজ্ঞ করে রাখা হয়েছে, না হলে সংসদীয় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করা তাদের অনেক অসুবিধা হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো চলবে। কার কি অধিকার সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়, কার কি দায়িত্ব সেটাও আমাদের কাছে স্পষ্ট কিছু নয়। আমি জানি না আমার এই বক্তব্যের সঙ্গে সবাই সহমত হবেন কি হবেন না। সুজিতবাবু, আমার প্রশ্নের জায়গাটা ছিল কি, এই যে সরকারে বসে আজকে দিদি আছেন, কালকে দাদা আসবেন, তো দিদি দাদার যে দায়িত্ব, স্বরাষ্ট্র যেটা বলছিল কি দায়িত্ব কি হবে, স্কুল কলেজ ঠিক করা, জনগণের জন্য যে বিশেষ বিশেষ সুবিধাগুলো দেওয়া। কিন্তু সরকারে বসে বলবে কি আমি একটা মন্দির করে দিলাম সেই সমুদ্রের ধারে, ওখানে যাও, আমি পুজো করে দিচ্ছি, সেখানে নমো নমো করো, আমি ইমাম ভাতা দেব, আমি হজের জন্য টাকা দেব। এই কাজগুলো কি সরকার করতে পারে? সরকার কি মানায়? সরকারের কি কাজ কি একটা মানুষ কোন ধর্মে বিশ্বাস করবে, কোন ধর্মে বিশ্বাস করবে না, সে পুজো আচ্ছা করবে কি করবে না, সে ঈশ্বরে বিশ্বাস করবে কি করবে না, কে নাস্তিক হবে না যুক্তিবাদী হবে, সেটা কি সরকার ঠিক করে দেবে? সরকারের দায়িত্ব ছিল বিজ্ঞানের চেতনাকে বাড়িয়ে দেওয়া, সাইন্টিফিক টেম্পারমেন্টকে বাড়িয়ে দেওয়ার সংবিধানগত বা দায়িত্ব। সেটা না করে কি করছে সরকার, কে পুজো করো আমি টাকা দেবো, মন্দির করে দিলাম, হজে যাবেন হজের টাকা দেবো, ইমাম ভাতা দেবো, পুরোহিত ভাতা দেবো। তো জনগণের টাকা, এই আমার টাকা আপনার টাকা, একটু আগে শুনছিলাম কি আমার বাবার টাকা, এই টাকাটা আমি দিয়েছিলাম আমার বাড়িটা যেন ঠিকঠাক হয়, আমার বেড়ার ঘর ভেঙে যেন সরকার ঠিক মতো করে দেয়, বাড়িতে যেন জলটা ঠিক মতো পাই, ইলেকট্রিকটা যেন ঠিক মতো পাই, আমার ছেলে পুলে বাচ্চারা যেন স্কুলে ঠিক মতো শিক্ষা পায়, দুবেলা যেন খাওয়া পায়, রেশনটা যেন পাই। সেটা না করে কি করলো, আমার টাকাটাকে হরিলুট করে দিল। তাহলে এই সরকারকে টেনে হিচড়ে আমি কেন কোর্টের কাঠগড়ায় দাঁড় করাবো না? আজকে আমি সৌরভ বাবুকে ধন্যবাদ জানাবো কি আপনি 100% ঠিক করেছেন। সরকার যখনই এই ধরনের জনগণ টাকা নিয়ে নয় ছয় করবে ধর্মের নামে, পূজা আর্চার নামে, তখনই সেই সরকারকে টেনে হিচড়ে কোর্টে দাঁড় করাতে হবে এবং জিজ্ঞেস করতে হবে টাকাটা কি তোমার, টাকাটা আমার, আমি খরচা করতে কেন দিয়েছিলাম, টাকাটা এরকম নয় ছয় করতে তো দিইনি। তাহলে আপনি সরকার সরে যান গদি থেকে, অন্য কে বসবে যে জনগণের কথা ভাববে, ভালো কাজ করবে। সে ভালো কাজ না করে যদি আপনি ভাবেন কি আমার ভোটের রাজনীতি করব, তো আপনার পার্টি ফান্ডে টাকা দিন, কিন্তু আমার যে টাকাটা, ট্যাক্সের টাকাটা, সেটা আপনি সরকারি মঞ্চে বসে মুখ্যমন্ত্রীর পদে বসে কি করে ঘোষণা করতে পারেন? তাহলে আপনাকে তো অবশ্যই কাঠগড়া দাঁড় করাতে হবে। এবং সৌরভবাবু বারে বারে আপনাকে কাঠগড়া দাঁড় করাচ্ছেন এবং সেখানে মিথ্যের যে ছল চাতুরি সেটা ধরা পড়ে যাচ্ছে। নেতাজি ইন্ডোরে গিয়ে বলছেন কত দেব, 1,10,000, আবার কোর্টে বলছেন না আমি সেফ ড্রাইভের জন্য দিচ্ছি। এই যে ভাড়ামো ভণ্ডামো দুরকম কথাবার্তা, জনগণ কি বোঝে না? আজকে সন্তোষ, তোমার সঙ্গে একমত কথায় সৌরভ বাবু যেটা করেছেন একটা দুঃসাহসিক প্রচেষ্টা ধারাবাহিকভাবে তিনি করে যাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাকে এই কথাটাই বলতে চাইছি যে উনি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কথা বলেন,
রাম মন্দির তৈরিতে যখন হাজির হয়ে যান আমাদের প্রধানমন্ত্রী, কিংবা তারাপীঠে যখন সুভাষ চক্রবর্তী চলে গিয়ে বলেন আমি আগে হিন্দু তারপরে কমিউনিস্ট, মোল্লা সাহেব যখন বলেন যে আমি আগে হজ করব তারপর আমি কমিউনিস্ট, এই প্রত্যেকটা সংসদীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এরা যখন এই কথাগুলো বলেন শপথ নেওয়ার পরে, তাহলে তো কোর্ট থেকে সুমোটো মামলায় তো প্রথমেই এদের ধরার দরকার ছিল। এগুলো তো মানে ব্যক্তিগতভাবে বা কিছু মানুষের মতো ভাবে এই সৌরভ বাবুদের আসার আগেই কোর্ট তো এগুলো নিয়ে বলতে পারতো যে তোমরা সাংবিধানিক এই ব্যাপারগুলোকে তোমরা অমান্য করছো, তাকে অপমান করছো, এজন্য তোমাদের এই জবাবদিহি করতে হবে। হয়েছে কি তা? হয়নি। আমরা নৈতিকতার কথা বলতে পারি, কিন্তু ভারত নামন রাষ্ট্রেতে যে আদালতের যারা দায়িত্বে আছেন, প্রশাসনের যারা দায়িত্বে আছেন, রাজনৈতিক ক্ষমতায় যারা দায়িত্বে আছেন এবং সাধারণ যে মানুষ রয়েছেন, তাদের কিছু অজ্ঞতা এবং কিছু কিছু ইচ্ছাকৃত, কেন তুমি যেটা বললে আমরা এটা চেয়েছিলাম কেন পেলাম না, আরে তুমি যদি ওইগুলো চাও, তোমাকে যদি ওই সবগুলো হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে কালকে কি ঝান্ডা কাঁধে নিয়ে তুমি মিছিলে তাদের হয়ে ভোটের জন্য ঘুরবে? ঘুরবে না তো। সুতরাং তোমার মন এবং প্রাণ ভরিয়ে দিলে তুমি তো আর তাদের জন্য ভোট ভিক্ষা করতে বেরোবে না। সুতরাং যতক্ষণ তোমার পেটে খিদে থাকবে, মানসিক যখন কতক্ষণ খিদে থাকবে, তোমার নাগরিক অধিকার এবং নাগরিক অস্তিত্বর সংকটে যতদিন তোমাকে রেখে দেওয়া যাবে, ততদিনই তুমি কিন্তু ওই নেতাদের পেছনে দৌড়বে। এটা হচ্ছে মোদ্দা এবং স্পষ্ট কথা।